এই ভিডিও থেকে অ্যাটলিস্ট তুমি অনেকগুলো শর্টকাট শিখবে যেগুলো তোমাকে অনেক হেল্প করবে অ্যাডমিশন পিরিয়ডে, এবং এমন কিছু অজানা জিনিস জানবা যেগুলো তোমাকে হেল্প করবে। সো এটা খুবই শর্ট ভিডিও হবে, কারণ আমরা জাস্ট এখানে শিখবো, মানে জানার চেষ্টা করব প্রপার ওয়েতে যে আসলে ভেক্টর কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, রিলেটেড যে শর্টকাটগুলো তোমার রিকোয়ার্ড। ওকে, সো আমরা প্রিভিয়াস ভিডিওতে ভেক্টর টাইপস নিয়ে খুবই কথা বলছি, খুবই ডিটেলসে কথা বলছি, অলমোস্ট 1 ঘন্টা 5 মিনিটের ভিডিও হয়েছে। এটা অত বড় ভিডিও আশা করি হবে না। আমরা এবার খুবই সিম্পল ওয়েতে 100টা ভিডিও বানাবো, যেটা দ্বারা তোমার সম্পূর্ণ অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায়। তারপরে যদি টাইম পাই বা তার ভিতরে যদি টাইম পাই, আমি কিছু কিছু ভিডিও বানাবো প্রবলেমের উপরে, স্পেশালি প্রবলেমের উপরে, যেগুলো প্রবলেম নিয়ে ডিল করবে এবং কীভাবে তুমি কুইকলি সলভ করবা, ক্যালকুলেশন হাতে করে সলভ করবা, সেটা দেখাবো। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে আসি যে ভেক্টর কি ছিল। তোমার ভেক্টর আসলে কি ছিল মনে করে দেখো তো। ভেক্টর ইজ আ কোয়ান্টিটি অর ভেক্টর একটা রাশি। অবশ্য সবসময় রিভিশনে রাখবা জিনিসগুলো, কারণ রিভিশনে না থাকলে তুমি এক্সাম হলে ওগুলো রিকল করতে পারবে না। সো তোমার অবশ্যই রিভিশনে রাখা জরুরি। তাই আমি একবার বলে রাখি যে ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি বা একটা রাশি। কোনগুলো ভেক্টর হবে? যাদের মান থাকবে প্লাস দিক থাকবে। আবার নেসেসারি কথা, যে দিক থাকলেই তাকে আমরা ভেক্টর বলতে পারবো না, তাকে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। তুমি ভেক্টর অ্যালজেব্রা কি তুমি হয়তো বা পড়োনি, এবং তোমার আপাতত জানা দরকারও নাই। ভেক্টর অ্যালজেব্রা তুমি সিম্পলি মনে রাখতে পারো যে ভেক্টর অ্যালজেব্রার কিছু রুলস আছে, সেই রুলসগুলো তোমার ফলো যদি করে তাহলে সে ভেক্টর হবে। যেমন প্রেশার ইজ নট আ ভেক্টর, কারেন্ট ইজ নট আ ভেক্টর। কেন ভেক্টর না? এদের দিক আছে কিন্তু, বাট দিক থাকা সত্ত্বেও এরা ভেক্টর না, কারণ এরা ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না। ক্লিয়ার? ভেরি গুড। ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? তুমি বলা হয় ভেক্টরকে খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি। কি করা হয়? জাস্ট একটা তীর, এই তীর একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, যেখানে এই যে দৈর্ঘ্যটা, তীরের যে দৈর্ঘ্যটা, এটা মানকে রিপ্রেজেন্ট করে, এবং এই যে মাথায় যে তীর চিহ্নটা দেখছি, এই তীর চিহ্নটা আসলে দিককে রিপ্রেজেন্ট করে। এবং এই দিক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? আমরা একটা একক ভেক্টর ব্যবহার করি। কি ভেক্টর? একক ভেক্টর। সো এবং একক ভেক্টর কি করা হয়? মাথায় ক্যাপ দ্বারা লেখা হয়। যদি এটা এই ভেক্টর হয় তাহলে এর একক ভেক্টর এ ক্যাপ। ইউ নো ইট। ঠিক আছে, এখন তুমি জানো সরণ নামে একটা ভেক্টর আছে। সরণ কি? সরণ কি? ধরো তুমি এই জায়গায় আসো, এখান থেকে তুমি এই জায়গায় গেছো, বা তুমি এই জায়গায় আসো, ধরো তুমি এ বিন্দুতে আসো, তুমি বি বিন্দুতে গেছো। কিভাবে গেছো? ইউ টেক আ র্যান্ডম পাথ টু গো। একটা র্যান্ডম পাথ ফলো করছো, ফলো করে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো। এখন এই যে তোমার ইনিশিয়াল পয়েন্ট কি এ, ফাইনাল পয়েন্ট কি বি, এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরাসরি পথটা, সেটাকে বেসিক্যালি সরণ বলা হয়। এবং সরণ সবসময় একটা স্ট্রেট লাইন হয় বা সরল রেখা হয়। তাহলে এ বি একটা কি? এ বি একটা সরণ ভেক্টর, যেখানে এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু। ইউ নো ইট। ভেরি গুড। এখন আমাকে একটু বলো যে তুমি যদি এমন করো যে তুমি একটা পয়েন্ট আসো এতে, দেন তুমি এ থেকে ওতে আসো, ও থেকে এতে গেলে, এবং এ এর সাথে পারপেন্ডিকুলারই তুমি পয়েন্ট বিতে গেলে, তাহলে তুমি কি করছো? তোমার ডিরেকশন কি? তুমি ফার্স্ট ও থেকে এতে গেছো 3 মিটার, দেন এ থেকে বি বরাবর গেছো 4 মিটার। এটাকে তুমি তাহলে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারো যে এটা কি এক্স। যদি এটা তুমি এক্স অ্যাক্সিস ধরো, এটা উপর বরাবর ওয়াই অ্যাক্সিস ধরো, তাহলে তুমি কি লিখবা? তুমি 3i বরাবর গেছো, তারপরে 4j বরাবর গেছো, এভাবে লিখতে পারো। দ্যার ইজ নো প্রবলেম, বাট রাইট নাও আমরা একটা অ্যাভয়েড করছি। তাহলে তুমি কি বলতে পারবা যে তুমি আসলে কোথায় আছো? আমি যখনই বলবো কোথায় আছো, তখন বলবে কার সাপেক্ষে? তুমি বলবো ভাই যেই জায়গা থেকে তুমি যাত্রা শুরু করছিলে সেই জায়গার সাপেক্ষে কোথায় আছো? তুমি বলবো ভাই জি আমি ও থেকে বিতে আসি। তাহলে এই ও থেকে বি এর মধ্যে সরাসরি পথটা, এটাও কি হবে? সরণ হবে। ও থেকে বি পর্যন্ত যে পথটা কি হবে? সরণ হবে। তাহলে তুমি বলবা যে ভাই ও থেকে বিতে সরাসরি যাওয়া যে কথা, আমি ও থেকে এতে যাব,
দেন এ থেকে বিতে যাব, এটাও একই কথা, একই কথা। এবং আমি যদি তোমাকে বলতাম ভাই ঠিক আছে কথা সত্য, তাহলে ও বি এর মানটা কত, তুমি বলবা ভাই যে এটা পিথাগোরাসের সূত্র পড়ে থাকো, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কারণ এই কোণটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ অবশ্যই এটা হবে অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, আর অতিভুজ কি হয় সমকোণী ত্রিভুজের, অতিভুজ হয়ে যাচ্ছে স্কোয়ার রুট ভূমি এবং লম্ব এর স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 দিকে 9, 4 4 16, 16 9 যোগ করলে 25, মানে এটা 5 এর সমান, এগুলো তুমি জানো। তাহলে ভাই অতিভুজ তো বের করে ফেলছি, তার মানে আমি ওবি ভেক্টরের মান বের করে ফেলছি, ভেরি গুড। কিন্তু এবং তুমি তাহলে একক ভেক্টর বের করতে পারো, যদি মান তুমি বের করে ফেলছো তুমি একক ভেক্টরের মানও বের করতে পারো, ফলে তুমি ওই ভেক্টরটাকে আসলে তুমি বের করা সম্ভব। বাট যদি কাহিনী এমন হতো, কেমন হতো, ধরো তুমি ওতে আছো, ও থেকে এতে গেছো, এবং এবার এ থেকে তুমি বিতে গেছো, বাট কোণ ইজ নট 90 ডিগ্রি, এই দিক থেকে বেশি, এবং তুমি যদি এই সাথে কোণটা নাও, তাহলে এই কোণটা ধরো ফর এক্সাম্পল 30 ডিগ্রি, সেই কোণটা হবে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এইবার কি তুমি কিভাবে বের করবা, যা সে স্মরণ যে এটা তোমার আদি বিন্দু, এইটা তোমার শেষ বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে স্মরণ ভেক্টর। তাহলে এই ভেক্টরটার মান কত হবে যদি এটা ও এ বি লিখি? হ্যাঁ, এটা সত্য কথা যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর, এটা লিখতে পারছো, কোনো সমস্যা নেই। বাট ও বি ভেক্টরের মান কত, ও বি ভেক্টরের মান কত? এই ও বি ভেক্টরের মান তুমি বের করো কিভাবে, তুমি বের করো সিম্পল একটা ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে, সেটা কি মনে পড়ে? ওকে আমি দেখাবো কি। আচ্ছা, এবং এর ডেরিভেশন আমরা করতে পারি, খুবই প্যারা নাই, খুবই সিল ওইতে হয়ে যায়। কি করতে হবে, জাস্ট এই জায়গা থেকে একটা, এই যে বি বিন্দু থেকে জাস্ট এই বরাবর একটা লম্ব টানতে হবে, লম্ব টানলে তোমার এখানে একটা পিথাগোরাসের সূত্র, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই জায়গায় একটা উপাংশ পাওয়া, যেটা হবে কি, এটা যদি ও বি হয়, সরি এ বি হয়, এ বি কে তুমি ফর সে কিউ ভেক্টর ধরলে, আর ও এ কে ফর সে পি ভেক্টর ধরলে, ঠিক আছে? তাহলে এটা যদি কিউ হয়, এই কোণটা যদি থেটা হয়, তাহলে তুমি বলবা কি, এই কোণটা যদি থেটা হয় তুমি বলবা কি এ বি কস থেটা, তুমি জানো এটা। আর না জানলে কি করবা, ত্রিভুজ ফেলাও, সূত্র ফেলাও, যে এই কোণ থেটা, তাহলে এইটা আছে অতিভুজ, এই ত্রিভুজের সাপেক্ষে এটা যদি সি বিন্দু ধরি, তাহলে এ বি সি ত্রিভুজের এই কোণ থেটা, এই থেটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মান কিউ। তাহলে তাহলে কিউকে কি লিখতে পারো, এটা কি অতিভুজ এবং এই ভূমির মধ্যে সম্পর্ক কি হয়, অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কি, কস থেটা। তাহলে কস থেটার সময় লিখতে পারো কি এ বি বাই এসি, পরবর্তীতে এসি সমান কি লিখবা, এ বি কস থেটা আর গুণ করে, বা সিম্পলি তুমি কিউ কস থেটা। পরবর্তীতে তুমি বড় ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ফেলে ও বির মান বের করতে পারো, এটা খুবই সহজ। এবং এই মানটা যদি তুমি বের করো, তুমি সেটা দেখবা, যেটা দেখবা সেটা হচ্ছে ও বি ভেক্টরের মান যেটা হয় সেটা রুট ওভার ও এ, অর্থাৎ ও এ কে আমি কি দ্বারা লিখছি, পি দ্বারা লিখছি, এর মান কিন্তু পি স্কোয়ার, প্লাস এ বি মানে কি কিউ, তাহলে প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থেটা। এখন থেটাটা কি বলো ভাই, থেটা তো কোণ, বাট কোন কোনটা, এটা কোণ ঠিক আছে, বাট কোন কোন, এই কোণটা না, বলবো এটা না, এটা তো এইটা, এটা কার কার মধ্যবর্তী কোণ? ওকে, তাহলে এবার কোন নিয়ে একটু ডিসকাস করা দরকার, যে আসলে কোন জিনিসটা। দেখো, আমরা এখানে কোন নির্ণয় করি, বেসিক্যালি কোন নির্ণয় করি কার ভিতরে, দুটা ভেক্টরের ভিতরে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করি। এখন এই কোণ বের করার জন্য তোমার একটা কাজ করতে হবে, ভেক্টরের ক্ষেত্রে স্পেশালি, হয় তোমার পার সাথে পাত জয়েন করতে হবে, মানে শীর্ষবিন্দু পাদবিন্দুর সাথে পাদবিন্দু যুক্ত করতে হবে, অথবা শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু, অর্থাৎ তোমার পা প্লাস পা যদি একই বিন্দুতে থাকে তখন তুমি অ্যাঙ্গেল মাপতে পারবা,
অথবা মাথার সাথে মাথা বলতে পারো বা তুমি শীর্ষবিন্দু বলতে পারো, তোমার ইচ্ছা। শীর্ষ প্লাস শীর্ষ হয়, তাহলে তুমি অ্যাঙ্গেল মাপতে পারো, এবং এই অ্যাঙ্গেলটা সবসময় স্মলার অ্যাঙ্গেল বা ক্ষুদ্রতর কোণ। ফর এক্সাম্পল, ধরো দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এই বরাবর, একটা ভেক্টর হচ্ছে এই বরাবর, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সহজে দেখলে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট আমার ভেক্টরের মধ্যবর্তী যখন কোণ বলবো এ এবং বি, তখন আমার এই কন্ডিশন ফিল আপ করতে হবে, হয় পার সাথে পা যুক্ত থাকা লাগবে, মানে এ ভেক্টরের পাদবিন্দু এ, পরবর্তী ভেক্টর কি বি ভেক্টরের পাদবিন্দু বি, এই এ আর বি একই জায়গায় কানেক্টেড থাকা লাগবে। আর একই জায়গায় যদি কানেক্টেড থাকা লাগে, তার মানে অবশ্যই এই বি কে অথবা এ কে ট্রান্সফার হতে হবে বা একে সরাইতে হবে কোনোভাবে। তাহলে এ ভেক্টরের আমরা বলছিলাম ভেক্টরকে আমরা শিফট করতে পারি এক জায়গা থেকে আর এক জায়গায় দিক এবং দৈর্ঘ্য সেম রেখে বা মান সেম রেখে। তাহলে এ ভেক্টরকে চাইলে তুমি নিচে মুখ সরিয়ে এনে এই জায়গায় বসিয়ে দিতে পারো, একদম মান এবং দিক একই রেখে। তাহলে এই যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এর মধ্যবর্তী কোণ এখন এইটা। এবার আমরা এটা কোণ 90 ডিগ্রি বলতে পারবো, আগেটা কিন্তু বলতে পারবো না। আর একজন বলতে পারে ভাই কোণ তো এ আর বির মধ্যে এইটাও হচ্ছে, জি, বাট এটা হচ্ছে বড় কোণ, এটা হচ্ছে ছোট কোণ, এটা হচ্ছে 270 ডিগ্রি। তুমি মেপে দেখো 360 থেকে 90 বাদ দিয়ে 270 হবে। তাহলে এই কোণটা নেওয়া যাবে না, আমরা কোণ নেবো কখন, সব কোণটা সবসময় ছোটটা। একইভাবে দেখো তুমি এমনও বলতে পারতে যে ভাই না, আমি এ কে সরাবো না, আমি এই যে বি ভেক্টরটা আছে এর মান এবং দিক সেম রেখে আমি সামনে এই জায়গায় নিয়ে যাব, গেলে এই যে এখানে যে কোণটা হবে সেটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। কথা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়। ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম হচ্ছে পার সাথে পা জয়েন করবো অথবা মাথার সাথে মাথা জয়েন করবো। যেমন এই যে এটা তুমি কি করতে পারতে, এই বি ভেক্টরটাকে সরাসরি এই জায়গায় নিয়ে যেতে পারতে, তখন এই মাথার সাথে মাথা কানেক্টেড হতো, তাও কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কথা বোঝা গেল? সেটা মাথায় রাখতে হবে যে কোণ কিভাবে আমরা বের করব। ওকে, তাহলে এখানে এই যে কোণটা, এটা কার কার মধ্যবর্তী কোণ একটু খেয়াল করো। এখানে কোণ কিন্তু এইটা ছিল, এখন এইটা কার মধ্যবর্তী কোণ? এটা বি ভেক্টর, আর এই যে ভেক্টরটা এটাকে সামনে মুখে সরিয়ে নিয়ে আসতে, এই যে সরাই নিয়ে আসলাম, এটা সেই পি ভেক্টর। তাহলে এই কোণটা কার মধ্যে এসে দেখো তো, বি ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে সরি, বি ভেক্টর বলছি, পি ভেক্টর, এটাকে পি ধরছিলাম, এটাকে কিউ ধরছিলাম, তাহলে এটা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। সো আমরা বলতে পারি এটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ যে দুইটা ভেক্টর আমরা লব্ধি বের করছি তাদের মধ্যবর্তী কোণ, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করছি তাদের মধ্যবর্তী কোণ। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এবার ফর্মুলা আকারে, এটা যে দেখছো এটা কার ক্ষেত্রে প্রযোজ্য দেখো তো, এখানে বাহু কয়টা? দুইটা এবং লব্ধি তিনটা, একটা ত্রিভুজ ফর্ম করছে না, দেখো এটা মুছে দিলাম, এটা কি ফর্ম করেছে? ত্রিভুজ গঠন করেছে না, তাই এটা বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম, এটাকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম। তাহলে ত্রিভুজ নিয়মটা কি? ত্রিভুজটা নিয়মটা হচ্ছে, এবং এর প্রয়োগটা কোথায়, এখানে একটা মজার বিষয় আমি এটা লিখি, যে একটা বস্তু আগে 5 মিটার সামনে হেঁটেছে, ধরো এ ভেক্টর পরিমাণ, তাহলে তুমি পি ভেক্টর ধরতে পারো। দেন এই ভেক্টরটা একটা সার্টেন অ্যাঙ্গেলে কিউ পরিমাণ সামনে গেছে, এখন সে আসলে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী পথ কতটুকু বা মধ্যবর্তী ভেক্টরটা কি হবে সেটা ধরলাম আর ভেক্টর। তুমি এখানে ও এ বি দ্বারা নাম করতে পারো, কোনো সমস্যা না। তাহলে এই আর এর মানটা কত হবে বা লব্ধি ভেক্টরের মানটা কত হবে তুমি জানো, শুধু মান বের করাই এনাফ না, দিকও লাগবে। তুমি চাইলে এখান থেকে দিকটা বের করতে পারো, ডেরিভেশনে যাচ্ছি না, আমরা জাস্ট একটা আইডিয়া দিলাম। তাহলে এই ভেক্টরদের আর আর এর মান কত হবে? সো আর এর মান হবে, আমরা দেখে আসলাম, যে ভেক্টরটা আছে পি তার স্কোয়ার প্লাস আর একটা ভেক্টর আছে যেটা কিউ তার স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস ইন্টু অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস।
অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু এটা না, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কোনটা হবে? এইটা, তাই কি? অবশ্যই এটাও হবে না, কারণ কি? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে গেলে অবশ্যই তোমাকে পি কে শিফট করে সামনে নিতে হবে। সো এটা যদি সামনে নিয়ে যাও তাহলে এই কোণটা হবে, কারণ কি তখন এর পাদবিন্দুর সাথে পাদবিন্দু ম্যাচ খাবে, তাহলে এই কোণটা হবে থেটা বা যেটাই বলো। আমি বেসিক্যালি থেটা দ্বারা লিখি, অনেক বই আলফা দ্বারাও লেখ, ডাজেন্ট ম্যাটার। আমি সবসময় ধরে নিই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে পি এবং কিউ, সরি থেটা। যে দুটো ভেক্টর লব্ধি বের করতে চাচ্ছি তাদের মধ্যবর্তী কোণ থেটা। এখন তুমি লব্ধি বের করে ফেললে, তোমার লাগবে কি? শুধু লব্ধি তো হবে না, তোমার আবার এই লব্ধি ভেক্টরের কোনটা লাগবে। তুমি এর সাথে এক ভেক্টর বের করতে পারো, বাট ঝামেলার। আমরা কি করব? আমরা অপর একটা ভেক্টরের সাহায্য নিয়ে তাকে ডিফাইন করব। কিভাবে? আমি ধরলাম যে এটা পি ভেক্টরের সাথে আলফা কোণ আছে, পি ভেক্টরের সাথে আলফা কোণে কাজ করছে। তাহলে তুমি আলফা যদি বের করতে পারো তাহলে এই খেলা শেষ। এবং এটা বের করতে পারো কার সাথে? ট্যান আলফা। ডেরিভেশন আছে, বাট এটা দরকার না এখন। ট্যান আলফা সমান তুমি কি লিখতে পারো? ট্যান আলফা সমান, এটা মনে রাখতে পারো, খুবই সিম্পল। এই যে আলফা কোণটা কার সাথে? লব্ধির সাথে এবং পি এর সাথে। আমি লব্ধির দিক বের করে, লব্ধি নিয়ে চিন্তিত না, কার সাথে? তাহলে লব্ধি বাদে পি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল আকারে থাকবে, অর্থাৎ আলফা কোণ হচ্ছে পি এর সাথে, তাই পি নিচে থাকবে। এই যে এটা ভগ্নাংশ আকারে থাকবে, এই ভগ্নাংশের কোন জায়গায় থাকবে? নিচে থাকবে, ভগ্নাংশের নিচে থাকবে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল বা একা। এটা একটু মাথায় রেখো, আমি জানি তোমার মনে আছে। দেন আমার আর একটা ভেক্টর বাকি থাকছে, সেটা হচ্ছে কি? কিউ ভেক্টরটা বাকি থাকছে। তাহলে এই যে ভেক্টরটা আমার বাকি থাকছে সেটাকে আমি উপরেও লিখে দেবো, নিচেও লিখে দেবো, এবং নিচে এটা যোগ আকারে থাকবে। নিচে এটা কিভাবে থাকবে? যোগ আকারে। মনে রাখার জন্য বলছি। এবার দেখো সিম্পল মানে আছে কি? ট্যান। তাহলে ট্যান মানে কি? ট্যান মানে আসলে সাইন বাই কস। তার এখানে হবে কিউ এর সাথে সাইন, নিচেও কিউ এর সাথে কি হবে? কস, কারণ ট্যান মানে সাইন বাই কস। এখন কোন কত? ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আলফা না, কিন্তু ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তাহলে ট্যান আলফা সমান হবে কিউ সাইন থেটা ভাগ পি প্লাস কিউ কস থেটা। এটা একটু মাথায় রাখবা। এই সেম ভাবে যদি তুমি সিকুয়েন্সিয়ালি মনে করো, তুমি কি করছো? তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, দেন বি থেকে তুমি কি করছো? সি তে গেছো, দেন সি থেকে তুমি ডি তে গেছো, ডি থেকে ই তে গেছো, ই থেকে এফ এ গেছো, এফ থেকে জি তে গেছো। তাহলে দেখো এখানে কি, আমি এই ও এ বি সি ডি ই এফ আসলে আমি গেছি কতটুকু? আমরা শুরুর অবস্থান থেকে শেষ অবস্থান, তুমি বলো আমি শুরু করছি ও থেকে, শেষ করছি এফ এ। তাহলে ও থেকে এফ এর মধ্যবর্তী যে ভেক্টরটা সেটাই আমার এদের টোটাল চলার পথকে ইন্ডিকেট করবে, এটাই আমার স্মরণ হবে। তাহলে আমি কি বলতে পারি যে আসলে আমি যে ও থেকে এফ যেটা চলছি এটা আসলে সম্পূর্ণ চলার সমান? সম্পূর্ণ বলতে কি, আমার ও এ যতটুকু চলছি প্লাস এ থেকে বি যতটুকু চলছি প্লাস বি থেকে সি চলছি প্লাস সি থেকে ডিতে, ডি থেকে ইতে এবং ই থেকে এফে, এই সবগুলো ভেক্টর যোগ করার ফলে আমি ও থেকে এফে যাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে ভুজ কয়টা, মানে বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে কি চারটা, পাঁচটা, ছয়, অনেকগুলো ভুজ না? তাই অনেকগুলো ভুজ হওয়ায়, এবং এটা ভেক্টর, ভেক্টর সূত্র যেটা বলে বহুভুজ সূত্র বা বহুভুজ নিয়ম। কারণ ভুজ কয়টা? এখানে ভুজ ছিল তিনটা, তাই বলে ত্রিভুজ। এখানে ভুজ ছিল অনেকগুলা, তাই এখানে বলে বহুভুজ সূত্র। এটা ভেক্টরের বহুভুজ সূত্র, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আপাতত কোনো অ্যাডমিশনের কোশ্চেন আসেনি এখনো, বাট আসতেও পারে। লাস্ট যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সামান্তরিক সূত্র। কেন? ধরো তোমার কাছে একটা ব্লক আছে বা একটা বস্তু আছে, এই বস্তুর উপরে তুমি দুটো বল কাজ করাচ্ছ। ধরো এই বস্তুকে তুমি সামনের দিকে দড়ি দিয়ে টানছো, F1 বল প্রয়োগ করছো, এবং এই বরাবর F2 বল প্রয়োগ করছো একই সাথে।
একই সাথে F1 এবং F2 বল প্রয়োগ করছো একই বিন্দুতে, তুমি এটা আর সিম্পলিসিটি যদি মাথায় রাখতে পারো P এবং Q নামে, যেহেতু আমরা সূত্র একই ইউজ করব। তাহলে P এবং Q দুইটা ভেক্টর, এবং যেহেতু এদের আদি বিন্দু কি একই জায়গাতে, এদের মধ্যবর্তী কোণ সরাসরি মনে করো থিটা দেওয়া আছে, তাহলে এর উপর যে নেট যে বলটা অ্যাক্ট করবে সেটা হবে এদের দ্বারা গঠিত যে সামান্তরিক হবে, এই দুটো বাহুর সমান্তরালে সমন্বয়ে, এই বাহুর প্যারালাল একটা বাহু দিয়ে ড্র করো, আর এই বাহুর প্যারালাল দিয়ে একটা বাহু ড্র করো, তাহলে এদের যে কর্ণটা থাকবে এই কর্ণটা বেসিক্যালি আমার লোভ দিকে নির্দেশ করবে, অর্থাৎ আর কে নির্দেশ করবে। এবং মজার বিষয় হচ্ছে এই আর এর মান আর এই আর এর মান একই হবে, এবং এই আর ভেক্টরটা পি এর সাথে যে কোণ উৎপন্ন করবে আলফা, সেই আলফার কোণের মানও সেম হবে, আগেরটার মতনই হবে। বাট দের ইজ এ ডিফারেন্স। ডিফারেন্সটা কি দেখো, এটা সামান্তরিক নিয়ম, এটা ত্রিভুজ নিয়ম, এদের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে ত্রিভুজ নিয়মটা সিকুয়েন্সিয়ালি ওয়ার্ক করে, মানে একের পর এক ধাপে ধাপে যায়, বাট তোমার সামান্তরিক নিয়ম কি করে, একই সাথে কাজ করে, সাইমালটেনিয়াসলি ওয়ার্ক করে, অ্যাট দ্য সেম মোমেন্ট কাজ করতে হবে, একটা সেম পয়েন্ট কাজ করতে হবে, এবং একই জাতীয় রাশি হওয়া লাগবে এটা। হ্যাঁ, এটা ত্রিভুজ নিয়মের ক্ষেত্রেও তার একই জাতীয় রাশি হবে, এবং সেটা সরণের ক্ষেত্রে বেস্ট এক্সাম্পল হয়। বাট বেগ টেক বল এই টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সামান্তরিক সূত্র। তাদের রেজাল্ট সেম হতে পারে, বাট দিস টু ফর্মুলা মিন টু ডিফারেন্ট থিং। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। তাহলে এর বৈশিষ্ট্যটা কি, এর বৈশিষ্ট্য হচ্ছে একই বিন্দুতে প্রয়োগ করা লাগবে, একই সাথে প্রয়োগ করা লাগবে, এবং আর একটা পয়েন্ট কি হবে, একই জাতীয় দুইটা রাশি হওয়া লাগবে, যে একটা বেগ একটা বল এমন হলে হবে না, হয় দুইটাই বল হবে না দুইটাই বেগ হবে। ওকে, একই জাতীয়, এই তিনটা পয়েন্টও একটু মাথায় রাখতে হবে। এবং সূত্র দুইটার ক্ষেত্রে সেম হবে, ত্রিভুজ নিয়মের যে সূত্র সামান্তরিক নিয়মের সেম সূত্র, দ্যাট ইজ নো ডিফারেন্স ইন দ্য ফর্মুলা। কথা ক্লিয়ার? বাট এর বৈশিষ্ট্য কি, একটা মানে সাইমালটেনিয়াস ওনলি ওয়ার্ক করবে, আর একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে মানে ধাপে ধাপে কাজ করবে, আর একটা একই সাথে কাজ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের মধ্যে পার্থক্য। আর এই বহুভুজ সূত্রটা আসলে হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন। এটাও কি, এই বহুভুজ সূত্র কি করে, ধাপে ধাপে কাজ করবে। কথা ক্লিয়ার? ভেরি গুড। চলো এবার আমরা আমাদের মেইন যে পয়েন্ট, যে শর্টকাট আমরা ডিল করবো সেটা আমরা করি। ফর এক্সাম্পল রাইট নাও ধরো যে তোমার কি সূত্র পড়লে, আমরা সূত্র একবার লিখি। আমি বলি সামান্তরিক সূত্র লিখি আর ত্রিভুজ সূত্র লিখি, দুটো সেম জিনিস মিন করবে রাইট নাও। কারণ আমরা কি করছি, আমরা জাস্ট সূত্রের ফর্মুলা নিয়ে ওয়ারিড, আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স তখন ওয়ারিড না। তা ধরো এবার পি ভেক্টর কাজ করছে, এবং অ্যাট সাম অ্যাঙ্গেল কিউ ভেক্টর কাজ করছে, এবং পি এবং কিউ যে ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ থিটা, সাথে এদের যে লব্ধিটা পাবা মানে রেজাল্টেন্ট, বা এরা আসলে এই দুটো এক না করে এদের মধ্যবর্তী কোণটা যে মানটা কাজ করবে সেটা হচ্ছে লব্ধি আর, যেটা পি এর সাথে আলফা কোণে কাজ করছে। তাহলে আরটা কি, এই আলফাটা কি, আলফা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং আমাদের যে লব্ধি ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণ। এটা কেন দরকার, আমাদের লব্ধির এক্স্যাক্ট দিক বোঝানোর জন্য এটা প্রয়োজন। তাহলে তোমার এই যে লব্ধির মানটা কত হবে, কারণ লব্ধির আমার মেন পারপাসে লব্ধির মান এবং দিক বের করা, লব্ধির মানটা হবে আসলে যে দুটো ভেক্টর আছে তার বর্গের যোগফল প্লাস 2pq cos ইন্টু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা। আমরা কার কার লব্ধি বের করছি, পি এবং কিউ, তাই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যেটা সেটা আমরা বসাবো, এটা মান। এখন এটা যখন তুমি ডিরেকশন বের করতে চাবা যে আসলে এটা কত কোণে আছে, তার জন্য লিখবা কি ট্যান আলফা। এখন এই আলফা কোণটা কার সাথে, আলফা কোণটা হচ্ছে পি এর সাথে, তাই নিচে থাকবে কি পি প্লাস বাকি আছে কিটা কিউ, কিউ ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে এখানে সাইন বাই কস, এখানে ভেক্টরের মধ্যবর্তী কোণ কি থিটা, তাই কস থিটা বসে গেল। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এবার আমরা এখান থেকে কিছু
শর্টকাট দেখ। যেমন ধরো তোমার ভেক্টর পি এবং কিউ একই দিকে কাজ করছে, অর্থাৎ একটা বস্তু আছে, তুমিও টানছো কে 5 নিউটন বলে, এবং তোমার বন্ধু সেও একে টানছে 10 নিউটন বলে, দুজনে একই দিকে। তার মানে অবশ্যই এর কি সামনে 5 নিউটনে যতটুকু আসতো বা সিম্পলি 10 নিউটনে যতটুকু আসতো তার চেয়ে বেশি আসবে। এবং বেশি কেন আসবে? তাহলে তোমার একই দিকে কাজ করছো, ফলে এটা বস্তু ফাস্ট মুভ করবে, কারণ এর উপর বল বেশি কাজ করছে। তাহলে এই যে লব্ধি বলটা হবে, আচ্ছা বলতো এখন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? তুমি বলো ভাই যেহেতু একই দিকে কাজ করছে, তার মানে এদের অ্যাঙ্গুলার সেপারেশন নাই, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলের কোনো বিচ্যুতি নাই। তার মানে এরা একই দিকে কাজ করলে এদের মধ্যবর্তী কোণ হয় থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে প্রথমটা যে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ডিগ্রি হয় তবে এর রেজাল্টেন্ট কি হবে? তুমি এখানে থিটা সমান বসে দিতে পারো, দিয়ে দেখবা cos থিটা সমান 0 আসবে। cos থিটার মান 0 আসলে সরি cos 0 ডিগ্রি মান কত আসবে? 1 আসবে। তাহলে 2p থাকবে, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে করে সিম্পলি ভেক্টর দুটো অ্যালজেব্রিক যোগ করলেই রেজাল্টেন্টের মান পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? যদি থিটার মান 0 ডিগ্রি হয় তুমি সিম্পলি p প্লাস q করলে মান পেয়ে যাবা। আমি চাই তুমি ডেরিভেশনটা বুঝে করো, তাহলে মনে থাকবে ভালো। এবার আলফার মান কত হবে? দেখো তো লব্ধি ভেক্টরে কি এই দিক বরাবরই কাজ করছে না? লব্ধি ভেক্টরে যদি ওই দিক বরাবরই কাজ করে, কারণ অবশ্যই লব্ধি ভেক্টরের মান হবে 0 ডিগ্রি। তুমি যার সাপেক্ষে নির্ণয় করো না, সে হোক পি হোক কিউ, কারণ সবগুলো একই দিক বরাবর কাজ করছে। এখন অপোজিট কাহিনী কি, যদি একটা বস্তু থাকে, এই বস্তুকে তুমি দুই দিক থেকে টানছো, এই দিক বরাবর 5 নিউটন বলে টানছো, এই দিক বরাবর 10 নিউটন বলে টানছো, তার মানে অবশ্যই যে তোমার এ কি করবে, তোমার 10 নিউটন 5 নিউটন কেটে দেবে, দিয়ে এর বরাবর 5 নিউটন কাজ করবে। এটা তো লব্ধি হিসেবে কাজ করবে, এটা তুমি জানো তো, ফিজিক্যালি বোঝো যে একদিকে 10 নিউটন টানলে তোমার কাজ টানের চেয়ে ওর টান বেশি হয়, ওই দিকে বস্তু চলে যাবে, তোমারটার কোনো ইফেক্টই থাকবে না, তোমার নাল হয়ে যাবে। সিমিলারলি তাহলে যদি থিটার মান যদি দেখো 180 ডিগ্রি, যে দুইটা ভেক্টর আছে, এই থিটা বলতে কি? থিটা বলতে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়ে যায়, তুমি বলবে ভাই রেজাল্টেন্ট কি হবে? আমি জানি না কে বড় কি ছোট, এমন হতে পারে পি বড় কিউ ছোট, কিউ বড় পি ছোট, কে বড় ছোট আমি জানি না। তাহলে তুমি কি লিখবা? সিম্পলি পি ডিফারেন্স কিউ। এই পি ডিফারেন্স কিউ দ্বারা কি বোঝায়? ও পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও হতে পারে, ডিপেন্ড করবে। এবার আলফার মান কত হবে? আলফার মান যদি তুমি বড়টার সাপেক্ষে নির্ণয় করো, আলফার মান যদি তুমি বড়টার সাপেক্ষে, যেমন ধরো বড় বলকে 180 ডিগ্রি, তাহলে বস্তু এইদিকেই চলবে, তাহলে আর যে এই দিক বরাবর কাজ করে বড়টার সাথে কয় ডিগ্রি কোণে? একই দিকে, তার মানে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হবে বড়টার সাপেক্ষে, বড়টার সাপেক্ষে। একইভাবে এটা মানে 180 ডিগ্রি হতে পারে যদি আমরা কার সাপেক্ষে নির্ণয় করি? ছোটটার সাপেক্ষে, কারণ এই মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা কখন কাজ করবে? যখন ছোটটার সাপেক্ষে নির্ণয় করবে। আশা করি তুমি বুঝতে পারছো। কিন্তু কাহিনী যদি এমন হয় যে একটা বস্তু আছে, একে তুমি এই দিক বরাবর টানছো 10 নিউটন বলে, এই দিক বরাবর টানছো 20 নিউটন বলে, এইবার বস্তুটা কি করবে? বস্তুটার মাঝামাঝি কোনো একটা পর্যায়ে বরাবর চলে যাবে, তখন এই মানটা কত হবে? এখন আলফার মান কত, সরি থিটার মান কত? এখন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে কাজ করে, তাহলে লব্ধির মান কত হবে? তখন লব্ধির মান হবে সিম্পলি পিথাগোরাসের সূত্র, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার। তুমি চাইলে এখানে বের করতে পারো খুব ইজিলি, আই নো ইউ, তুমি জানো। এবার এখানে আলফার মান কত হবে? এখানে আলফার মানটা কত হবে তুমি বলো? তুমি যদি পি এর সাপেক্ষে নির্ণয় করো তাহলে এক হবে, কিউ এর সাপেক্ষে নির্ণয় করলে আলাদা হবে। সো আমরা যদি পি এর সাপেক্ষে জিনিসটা নির্ণয় করি আলফার মানটা, তাহলে কি হবে? ট্যান ওই পাশে গেলে ট্যান ইনভার্স হয়, তুমি নাও লিখতে পারো, এই পাশে ট্যান আলফা রাখতে পারো, তোমার ইচ্ছা। তো ট্যান ইনভার্স কি হবে? যেহেতু ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, তার মানে কি, মানে cos 90 মান 1 হয়ে যাবে না, নাকি 0? cos 90 মান 0, এই পদ বাদ। sin 90 মান কত? 1, তাহলে উপরে থাকবে কিউ, নিচে থাকবে পি, তাহলে কিউ ভাগ পি।
যখন আমি আলফা কার সাপেক্ষে নির্ণয় করব, পি এর সাপেক্ষে। উল্টোটাও সত্য, যদি আমি আলফা না নির্ণয় করে অপর ভেক্টরের সাথে কোণ নির্ণয় করতাম, ধরো এই কোণটা তুমি বিটা ধরছো, তাহলে বিটা বের করতাম, তাহলে উল্টোটা হয়তো বিটা সমান হচ্ছে tan ইনভার্স পি ভাগ কিউ। এটা একটু মনে রেখো। আচ্ছা, খুবই ভালো কথা। এখন তুমি এইভাবে যদি দুইটা ভেক্টরের মান সেম রেখে জাস্ট দিক উল্টাও, 0 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে যদি ঘুরাইতে আবার আগের পজিশনে আসো, তুমি দেখবা যখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকে তখন এরা সর্বোচ্চ মান দেয়, তাই এটা বলে আর ম্যাক্স। এটা কি বলে? আর ম্যাক্স। আবার যখন এরা বিপরীতভাবে থাকে, মানে উল্টো দিকে থাকে, তখন এই মানটা সর্বনিম্ন হয়, তাই বলে আর মিনিমাম। এটা হচ্ছে সর্বনিম্ন মান। দুইটা ভেক্টরের মধ্যবর্তী সর্বনিম্ন মান কখন হওয়া সম্ভব? দুটো ভেক্টরের মধ্যবর্তী সর্বনিম্ন মান যখন তারা অপোজিট দিকে থাকবে বা 180 ডিগ্রি কোণে থাকবে। একেবারে সর্বোচ্চ মান কখন পাওয়া সম্ভব? যখন তারা একই দিকে কাজ করবে, তখন সর্বোচ্চ মান পাওয়া সম্ভব। এবং এটা থেকে আমরা ওই রেজাল্টেন্ট বা ওই লব্ধির একটা রেঞ্জ তৈরি করি। লব্ধির রেঞ্জ এই দুইটা থেকে বলি যে দুইটা ভেক্টরের যে লব্ধি আর এর মান কখনোই এর সর্বোচ্চ মান থেকে বড় হতে পারবে না। এই লব্ধির মান সর্বোচ্চ মান থেকে কোনো সময় কি হতে পারবে না? বড় হতে পারবে না। তাহলে যদি বড় না হয় তাহলে কি হবে? ছোট হবে। তাহলে এই আর এর মানটা আর ম্যাক্স থেকে সবসময় কি হবে? ছোট হবে। সর্বোচ্চ গেলে সমান হতে পারে যখন 0 ডিগ্রি কোণে কাজ করবে। লব্ধিকে ইন জেনারেল যে কোনো কোণের জন্য, ইন জেনারেল যে কোনো অ্যাঙ্গেল থেরাইয়ের জন্য এটা কথা বলছি। এবং এর মান যতই কম হোক না কেন কখনো আর মিনিমামের চেয়ে কম হতে পারবে না, সর্বোচ্চের সমান হতে পারে। তাই এটা হচ্ছে তোমার রেঞ্জ। কার রেঞ্জ? দুইটা ভেক্টরের লব্ধির রেঞ্জ বা ব্যবধি। তাহলে রেঞ্জ অফ টু রেঞ্জ অফ রেজাল্টেন্ট অফ টু ভেক্টর, রেজাল্টেন্ট অফ টু ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যে যে রেজাল্টেন্ট হবে তার রেঞ্জ হচ্ছে এটা, যে সর্বনিম্ন পি মাইনাস কিউ এবং সর্বোচ্চ পি প্লাস কিউ হতে পারে, এর মাঝখানে থাকবে, বাইরে থাকবে না। এই টাইপের অনেকগুলো এমসিকিউ প্রিভিয়াসলি দেখা গেছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা খুবই পরীক্ষায় আসে, এটা এমন বলে অনেকটা, যে ধরো তোমার বলা আছে যে কোনো একটা বস্তুর উপরে সর্বোচ্চ যে লব্ধি সেটা দেওয়া আছে, কোন একটা বস্তুর উপরে যে দুটো বল কাজ করছে তার সর্বোচ্চ মান দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, সর্বোচ্চ লব্ধি। আবার এদের সর্বনিম্ন লব্ধির মানও দেওয়া আছে। তোমাকে বলছে যদি ভেক্টর দুটো 90 ডিগ্রি কোণে কাজ করত, যদি ভেক্টর দুইটা 90 ডিগ্রি কোণে কাজ করত, অর্থাৎ ওই পি এবং কিউ ভেক্টরের কথা বলছে, ওনারা বলছে যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, একইভাবে সর্বনিম্ন মান পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে। এখন বলছে যদি ভেক্টর দুইটাকে পরস্পর 90 ডিগ্রি কোণে রাখা হয় বা লম্বভাবে রাখা হয় বা পারপেন্ডিকুলারলি রাখা হয়, তাহলে এদের লব্ধির মান কত হবে? অর্থাৎ লব্ধির মান চাচ্ছে কখন? পারপেন্ডিকুলার অবস্থায়। লব্ধির মান কখন চাচ্ছে? পারপেন্ডিকুলার অবস্থায়। এটা কত হবে? তুমি সিম্পলি সূত্র মনে রাখতে পারো, বাট তুমি চাইলে এখান থেকেও বের করে নিয়ে আসতে পারো। এই যে সূত্র থেকে এই স্কোয়ার এবার রুটের পাশে লিখে স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র, তুমি সূত্র পড়ছো না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা সূত্র ছিল, এর মধ্যে একটা সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি এখানে প্লাস হয়, ভাগ 2, মানে একটা সূত্র ছিল। তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এই জায়গায় সূত্র হবে কি? পি প্লাস কিউ হোল স্কোয়ার, মানে এখানে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আর পি প্লাস কিউ মানে কি? আর ম্যাক্স, আর পি মাইনাস কিউ মানে কি? আর মিনি। তাহলে এখানে আর মিনি, এটা আর ম্যাক্স, তার মানে লিখতে পারো আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিনি হোল স্কোয়ার, এর নিচে ভাগ 2 আছে, এই 2 বেশি গুণ করে দিলাম। তার মানে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? টুয়াইজ আর স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার সমান আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনি স্কোয়ার।
সো এটা তুমি একটু মাথায় রাখবা। কখন মাথায় রাখবা? যখন দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দিয়ে দেবে এবং বলবে যে ওরা যে পারপেন্ডিকুলারে বা লম্বভাবে কাজ করতো তাহলে লব্ধি কত, তখন তুমি জাস্ট এই আর এর মানটা বের করে দিবা, তাহলে খেলা শেষ। এবং এমনও প্রশ্ন আসে অনেক সময় যে তোমার বলে দিবে যে দুটো ভেক্টরের সর্বোচ্চ মান 10, সর্বনিম্ন মান লেটস সে 5, তোমাকে বলবে ভেক্টর দ্বয়ের মান বের করো। তাহলে কি করবা? জাস্ট এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, তুমি জাস্ট প্রথমে কাজ হবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দাও। দিলে কি পাবা? এই কিউ এ কিউ কাটা, তাহলে 2p সমান কত? 15 হইবে না? তাহলে p সমান কত? 15/2 মানে 7.5 নিউটন বা একক যা থাকবে থাকলে। একইভাবে পি এর মানটা তুমি যে কোনো একটা জায়গায় বসে দাও, এখানে যদি 7.5 বসে দাও, এটা যোগ গেলে যোগ হয়ে যাবে। তাহলে তুমি সরি স্যার ভুল বলছি, কিউ এর মান বের করবা যেহেতু, তাহলে কি করবা? তুমি যদি কিউ এর মান বের করতে চাও, এই পি এর মান বসাও 7.5, এই কিউকে এই পাশে নিয়ে যাও, এই 5টা এই পাশে নিয়ে যাও, নিয়ে আসো, তাহলে হবে কি 7.5 - 5 সমান কিউ, অর্থাৎ 2.5। এইটা বের এমসিকিউ অহরহ আসে, তুমি 2-3 বার প্র্যাকটিস করলে অনায়াসে পেরে যাবো। ঠিক আছে, এই একটা শর্টকাট গেল। এরপরে আর একটা গ্রুপের শর্টকাট দেখবো, সেটা হচ্ছে ধরো তোমার দুইটা ভেক্টর আছে কিন্তু ভেক্টরদের মান সমান। দুটা ভেক্টর একটা বিন্দুর উপর কাজ করছে কিন্তু ভেক্টরদের মান সমান, দিক ডিফারেন্ট বাট মান সমান, দিক ডিফারেন্ট বাট মান সমান, অর্থাৎ পি একই দুটো ভেক্টরে। তাহলে এদের মধ্যবর্তী কোণ ডিফারেন্ট হওয়ার জন্য, মধ্যবর্তী কোণ ভিন্ন ভিন্ন হওয়ার জন্য লব্ধির মানে কি ভিন্নতা আসবে? প্রথম কথা বা প্রথম যে শর্টকাট তোমার জানা এখান থেকে লাগবে সেটা হচ্ছে দুইটা সমান ভেক্টরের যে লব্ধি পাবা, দুইটা সমান ভেক্টরের যে লব্ধিটা পাবা সেটা অবশ্যই ভেক্টর দ্বয়কে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ লব্ধি ভেক্টর যেটা পাবা সেটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। যদি এই কোণটা থিটা হয় তাহলে এই যে কোণটা সেটা হবে θ/2, এই কোণটা হবে θ/2। অর্থাৎ তুমি বলতে পারো আলফা সমান হবে θ/2। এটা প্রথম শর্ত বা প্রথম শর্টকাট যেটা তোমার মাথায় রাখা জরুরি। দ্বিতীয় শর্টকাট, এদের যে লব্ধিটা পাবা, সেটা খুবই সিম্পল ভাবে মাথায় রাখতে পারো, টুয়াইস পি কস θ/2। এই সূত্রটা মাথায় রাখবা, জাস্ট সিম্পলি এই সূত্র মাথায় রাখবা। এই দুইটা সূত্র কখন কাজ করবে? যখন তোমার দুইটা সমান ভেক্টর দেওয়া থাকবে, দুটি সমান ভেক্টর থিটা কোণে কাজ করছে, দুটি সমান ভেক্টর থিটা কোণে কাজ করছে, তাহলে অবশ্যই তোমার আলফা কি হবে? ভেক্টর দুটোকে সমদ্বিখণ্ডিত করবে, মানে যেই কোণটা দেওয়া থাকবে মধ্যবর্তী সেই কোণের অর্ধেক হবে লব্ধি উৎপন্ন কোণ, এবং আর এর মানটা হবে 2p cos θ/2। এটা আমরা ডেরিভেশন চাইলে করতে পারি, বাট আমাদের এখন নেসেসারি না। আমার জানতে হবে 2p cos θ/2, 2p cos θ/2, 2p cos θ/2। সিম্পলি দেখবার পর মুছতে যাবে। এবার এর উপর বেস করে তুমি কয়েকটা শর্টকাট কাজে লাগাইতে পারো। কি কি শর্টকাট? যদি থিটার মান 0 ডিগ্রি হয় তাহলে বলবা ভাই থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি মানে 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকে, তাহলে cos 0 এর মান কত? 1, তার মানে সিম্পলি 2p। যদি থিটার মান 60 ডিগ্রি হয় তাহলে বলবা r সমান cos 30 মানে 60কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30, cos 30 এর মান কত? √3/2। √3/2 যদি হয় তাহলে এখানে নিচে 2, এই 2 কেটে দেবে না, মানে নিচে 2 বলতে কি √3/2 নিচে একটা 2 আছে, প্রথম 2 কাটলি √3p থাকবে। এগুলো একটু মনে রাখবা, জাস্ট না হলে বের করে নেবা। একইভাবে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে কত হবে? 90 ডিগ্রি হলে কত হয় এটা তুমি সিম্পলি জানো, আর এর মানে হবে √2p। তাহলে তুমি বের করতে পারো এগুলো, জাস্ট মান বসাও বের হবে, 45 ডিগ্রি মান বসালে হয়ে যায়। একইভাবে এইটা জরুরি যে যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান অপর ভেক্টরের সমান হয়ে যায়। এটা অহরহ লাগে, অহরহ পরীক্ষায় আসে যে দুইটা সমান ভেক্টর এমনভাবে কাজ করছে যেন এদের লব্ধি ভেক্টরও তাদের একটার সমান হবে। অর্থাৎ লব্ধি ভেক্টরের মান কত হবে? পি হবে। তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা অহরহ পরীক্ষায় আসে। আর সিম্পলি থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত হবে? 0 হবে, কারণ cos 90 এর মান
হ্যাঁ cos 180কে 2 দিয়ে ভাগ করলে cos 90 মান 0। খুবই সিম্পল। অথবা তুমি এভাবে বুঝতে পারো যে একটা বস্তুকে এই দিক থেকে 5 নিউটন বলে টানছি, এই দিক থেকে 5 নিউটন বলে টানছি, আলটিমেটলি কি দুই দিক থেকে সমান বল পরস্পরকে কাটাকাটি করে দেবে, দিয়ে কেউ থাকবে না, মানে নেট বল 0। খুবই সিম্পল। এগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে যখন আমরা সামনে আরো ডিটেইলসে ভেক্টরকে পড়বো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমাদের শর্টকাট অলমোস্ট শেষ। জাস্ট আর একটা শর্টকাট জানাবো যেটা পরীক্ষায় আসে এবং দেখে তুমি অনায়াসে বলে পারবা। তার আগে আর একটা কথা, আমরা জাস্ট কি শিখলাম? আমরা শিখলাম সেটা ভেক্টরের যোগ। দুটো ভেক্টর কি করছিলাম, যোগ করছিলাম। একটু খেয়াল করো, দুটো ভেক্টর কি করছিলাম, এই যে দেখো সূত্র কই, এই কমনি গেলি কোনে লিখছিলাম, এই যে দুটো ভেক্টর কি করছিলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করছিলাম, পি ভেক্টর এবং কি ভেক্টর কি করছিলাম, যোগ করছিলাম। তাহলে এই যেখানে দুটো ভেক্টর কি করছিলাম, জাস্ট এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করছিলাম। তাহলে আমাদের আরো একজন রয়েছে, সেটা কি ভেক্টরের বিয়োগ। তাহলে বিয়োগ করা মানে কি? কোন একটা ভেক্টর আগে বিয়োগ থাকার অর্থ কি তাই বলো, বা সাবট্রাকশন। কোন ভেক্টরের আগে বিয়োগ থাকার অর্থ কি? বিয়োগ থাকার সিম্পল অর্থ হচ্ছে, ধরো তোমার কথার পি ভেক্টর আছে এবং ভেক্টরটা এই, যদি বলি মাইনাস পি ভেক্টর কি হবে? আমরা জানি যে ভেক্টরের মান সবসময় দৈর্ঘ্যের সমান হয়। ভেক্টরের মান সবসময় কি হয়, দৈর্ঘ্যের সমান। তাহলে ভেক্টর আগে চিহ্ন কি, ইট ডাজেন্ট এফেক্ট দ্য ভ্যালু অর ম্যাগনিটিউড। এই দৈর্ঘ্যের মান কি থাকবে, সেম থাকবে। বাট যখন তুমি মাইনাস ইউজ করবা সেটা বিপরীত ভেক্টর হয়ে যায় এবং এর দিক 180 ডিগ্রি শিফট করে, অর্থাৎ এর দিক জাস্ট উল্টে যাবে। আগের দিক ছিল এই দিকে, এবার দেখি এই দিকে। তাহলে কোনো ভেক্টরের আগে মাইনাস চিহ্ন বা বিপরীত ভেক্টর বের করার অর্থ হচ্ছে তার দিক উল্টে দেওয়া। কয় ডিগ্রি? 180 ডিগ্রি উল্টে দেওয়া। কথা খুবই সিম্পল। এখন ধরো তোমার কাছে দুটো ভেক্টর আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী লোভ মানে তোমার এটা কি, মানে বিয়োগ করতে বলছে। ধরো পি ভেক্টর আছে এই বরাবর এবং কিউ ভেক্টর কাজ করছে এইভাবে। তাহলে যেহেতু তুমি জানো বা আমি জানে আসলাম, এই যে বিয়োগ চিহ্নটা কার আগে দেখো তো, কিউ এর আগে না? এটাকে আমি চাইলে এমন লিখতে পারি, পি ভেক্টর প্লাস, তুমি জানো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসই হয়। তাহলে আমি যদি সিম্পলি এই পি ভেক্টর যেমন আছে তেমন থাকবে, কিউকে উল্টে দিয়ে যদি পি এর সাথে যোগ করে দিই, তাহলে আমি নতুন লব্ধি পেয়ে যাবো। কারণ এই প্লাস করা মানে কি, যোগ করা, যোগ করলে কি লব্ধি পাই। তার মানে আমি যদি সিম্পলি এই কিউ ভেক্টরের এই যে মানটা সেম রেখে দিকটা এখানে বসাই দিই, তাহলে এইটা হবে মাইনাস কিউ ভেক্টর। এখন মাইনাস কিউ ভেক্টর যদি হয়, আর লব্ধি বের করার শর্ত কি, এদের পার সাথে পা মিলাইতে হবে। তাহলে পার সাথে পা মিলাইতে গেলে এই জিনিসটাকে কি করবো, টেনে নিচে মুখে সরাই নিয়ে আসবো। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড করলে হবে কিনা জানি না, না হয়নি। তাহলে এই ভেক্টরটা এইদিকে ছিল কিউ ভেক্টর, এর বিপরীত দিকে হবে কি, মাইনাস কিউ ভেক্টর। নিচে মুখে কেন সরাই নিয়ে আসছি, কারণ এর পার সাথে পা মিশা লাগবে। এটা হবে কিউ ভেক্টর। তাহলে এবার কিউ ভেক্টর শুধু কিউ না, এটা মাইনাস কিউ। তাহলে এদের যে রেজাল্টেন্ট সেটাই হবে তোমার নতুন লব্ধি। তোরা এটা আর প্রাইম বললাম, ঠিক আছে। এবং তুমি যদি আর প্রাইমের মানটা বের করো, যদি আর প্রাইমের মানটা বের করো, তাহলে সূত্রটা একটু মাথায় রাখতে পারো, ডেরিভেশন আমরা যাচ্ছি না। সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ কস থিটা। সূত্র সবই সেম। যদি তুমি দুইটা ভেক্টরের মধ্যে নেগেটিভ মানে দুইটা ভেক্টরের ভেক্টরকে বিয়োগ করো, তাহলে জাস্ট কাহিনী হবে কি, জাস্ট মাইনাস, সব সেম সূত্র, এখানে শুধু মাইনাসটা আসবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কস থিটা, সব সেম, জাস্ট এখানে চিহ্ন আসবে কি, মাইনাস, যখন দুটো ভেক্টরকে বিয়োগ করবা। এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, খুবই সিম্পল। এবং তুমি চাইলে এবার এর মধ্যবর্তী কোন আগে নিয়মে বের করতে পারো, সব আগে সিস্টেম। সো আমাদের আপাতত কিছু জানার দরকার নাই। এখন আরেকটু কথা, সেটা হচ্ছে তুমি জানো ভেক্টরকে আমরা শিফট করতে পারি, তাহলে এই আর ভেক্টরকে আমি যদি শিফট করি, এই আর ভেক্টর এটাকে আমি শিফট করে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে দেখব এটার সমান হয়। এটা যদি সুন্দর করে রাখি, এবং তুমি চাইলে বাড়ি বসে বসে
এখানে এই যে এখানে ত্রিভুজটা তৈরি সামান্তরিকটা তৈরি হয়েছে, তুমি বাড়ি বসে দেখবা যে এটা এবং এটার মান সমান হয়, অর্থাৎ এই কর্ণটা আসলে আর প্রাইমের সমান হয়। এখন তুমি যদি আরেকটু জিনিসটাকে সুন্দর করো, এই উপরে যাবার সেই সামান্তরিকটা আঁকো, তাহলে এটাও কি তোমার লব্ধি হয়। কিন্তু এই লব্ধিটা কি বোঝাতে বলো তো? এই যে আরটা কি বোঝাইতো? পি ভেক্টর এবং কিউ ভেক্টর মানে যোগ বোঝাইতো না? তাহলে আর হচ্ছে কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগফল। আর এই আর পুরোটা কি হচ্ছে, মানে আর ভেক্টর হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে কি আমরা বলতে পারি যে এর একটা সামান্তরিকের একটা হচ্ছে ছোট কর্ণ যেটা বিয়োগফল বোঝাচ্ছে, একটা বড় কর্ণ যেটা যোগফল বোঝাচ্ছে। একটা ছোট কর্ণ যেটা বিয়োগফল বোঝাচ্ছে আর একটা বড় কর্ণ যেটা যোগফল বোঝাচ্ছে। এটা একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর, এটাকে যদি সামান্তরিককে ফর্ম করি তাহলে এর যে বড় লব্ধিটা দেই আর এটা আসলে বোঝায় ভেক্টর দ্বয়ের যোগফল। এটা যদি পি ভেক্টর ধরি আর এটাকে যদি কিউ ভেক্টর আমরা চিন্তা করি, একইভাবে এদের যে ছোট কর্ণটা আছে, সামান্তরিকের ছোট কর্ণটা আছে, এই ছোট কর্ণটা কি বোঝায়, যেটা আর প্রাইম দ্বারা লিখছি সেটা কি বোঝায়? সেটা বোঝায় পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে। এবং তুমি এটা চাইলে ত্রিভুজ নিয়ম দ্বারা বুঝতে পারো, বা তুমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দ্বারা বুঝতে পারো। আমরা গতকাল সরণ ভেক্টর পড়েছি সেটা দ্বারা বুঝতে পারো। তুমি একটু খেয়াল করে দেখো কি তুমি কি করছো। এটা যদি রেফারেন্স ফ্রেম ধরো, দরকার নেই কাহিনী আবদ্ধ, তুমি একটু বুঝে নাও। তুমি চাইলে ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারো। দেখো কি কিউ ভেক্টর প্লাস আর প্রাইম ভেক্টর সমান হবে কি পি ভেক্টর। পরবর্তীতে তুমি কি করছো, কিউ কে ওই পাশে নিয়ে গেছো, গেলে তুমি এইটা পাচ্ছ। ঠিক আছে, তুমি ভেক্টর চিহ্ন দাও। সো মাথায় রাখবা, ছোট কর্ণ দ্বারা বিয়োগফল বোঝায় ভেক্টর দ্বয়ের, বড় কর্ণ দ্বারা যোগফল বোঝায়। ছোট কর্ণ দ্বারা বিয়োগফল বোঝায়, বড় কর্ণ দ্বারা যোগফল বোঝায়, দুইটা ভেক্টরের। এখন কোনো সময় আমি বলতে পারি যে ছোট কর্ণের মান কত হবে, তখন জাস্ট তুমি কি করো, মডুলাস অফ আর বের করে দিবা, বা আর ভেক্টরের মান বের করো, আর প্রাইমের। একইভাবে তোমরা এর যদি মান বের করতে বলে জাস্ট এর মান, লব্ধির মানটা বের করে দেবা, পেয়ে যাবা। এখন অনেক সময় বলে এটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসে কোনো একটা প্রশ্ন, যে দুইটা ভেক্টর এ এবং বি এদের যোগফলের মান এবং বিয়োগফলের মান কখন সমান হবে, বা থেটা এর কত মানের জন্য বা ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হলে এই জিনিসটা সত্য। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থেটা হলে, বা এ ও বি এর মধ্যবর্তী কোণ থেটা কত হলে এ প্লাস বি এর যে মান হবে এ মাইনাস বি এর মানও তাই হবে। কখন হবে? তুমি বলবা ভাই এটা কি বড় কর্ণ, খুবই সিম্পল বুঝবা। এটা কি ছোট কর্ণ। আমরা জানি কি সামান্তরিকের অবশ্যই কর্ণ দুইটার মধ্যে একটা বড় হবে একটা ছোট হবে। সামান্তরিকে একটা কর্ণ বড় হয় একটা কর্ণ ছোট হয়, কিন্তু যদি এটা সামান্তরিক না হয়ে আয়তক্ষেত্র হয়, সামান্তরিক না হয়ে যদি এটা আয়তক্ষেত্র হয়, তাহলে এদের তুমি যে কর্ণ দুইটা পাবা, এটা এবং এটা, এদের দুইটার মান কি হয়? একই হয়। এটা তোমার বেসিক যে জিওমেট্রি, যে যদি এটা সামান্তরিক না হয়ে আয়তক্ষেত্র হয় তাহলে এদের দুইটা কর্ণ সমান হয়। আর দুইটা কর্ণ সমান হয় কখন? তাহলে আমাকে বলেছে কি দুটো কর্ণ সমান চাচ্ছে, আমরা ফিজিক্যালি প্রমাণ করতে পারি, বাট আমার প্রমাণ করার দরকার নাই। আমি দেখতে পাচ্ছি যে এটা কি বোঝাই, একটা সামান্তরিকের বড় কর্ণ, এটা বোঝায় সামান্তরিকের ছোট কর্ণ। আর আমরা জানি যে কর্ণ দুকোণ তখনই সমান হবে যখন এরা সামান্তরিক থেকে আয়তক্ষেত্রে পরিণত হবে, সামান্তরিক থেকে আয়তক্ষেত্রে পরিণত হবে। আর আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি করে। তাহলে এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মান একই হবে। সো দিস ইজ ইউর অ্যান্সার।
খুবই সিস্টেমেটিক্যালি তুমি এগুলো বের করতে পারো। সবগুলো অ্যান্সার এতটাই ইজিলি বের করা সম্ভব, বেসিক্যালি যেগুলো মানে অ্যাডমিশন প্রোগ্রামে আসবে। আমার মনে হয় যোগফল এবং বিয়োগফল রিলেটেড সকল প্রবলেম তুমি বইয়ে গেলে সলভ করতে পারবা। আমরা নেক্সট ভিডিওতে এর কম্পোনেন্ট ফর্ম বা উপাংশ ফর্মে কিভাবে আমরা ডিল করব, প্রবলেমগুলো ডিল করবো, সেগুলো দেখব। সাবস্ক্রাইব পর্যন্ত ধন্যবাদ।